ভূতের গল্প কথা উইথ নীলা চৌধুরী। আমাকে লিখেছেন আমাদের নিয়মিত একজন লিসেনার রাহিব নামে। তিনি আগেও আমাদের স্টোরি সেন্ড করেছেন এবং এটি ওনার সেকেন্ড স্টোরি। আশা করি আপনারা সবাই খুব এনজয় করবেন এবং আমাকে লিখে জানাবেন। আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। যখন এই ঘটনাটি ঘটে তখন রাহিব মোটামুটি ছোটই বলা যায়, যার কারণে নির্দিষ্ট সাল বা তারিখ তার কাছে মনে নাই। তবে সে বলেছিল, মানে সে লিখেছে, সে মোটামুটি ছোটই ছিল। তো এই ঘটনাটি ঘটে তার পুরো পরিবারের সাথে। তার পরিবারের মধ্যে আছে, আমি বলিনি, তারা 3 ভাই এবং তার এক আপু, মানে এক বোন এবং তার বাবা মা। তো এই ঘটনাটির যখন শুরু হয় তখন একটা কাহিনী দিয়ে শুরু হয় এবং সেই কাহিনীটা হচ্ছে তার পুরো পরিবারের সবার গায়ে চুলকানি শুরু হয়। প্রথমের দিকে এই চুলকানিটা খুব কম থাকলেও আস্তে আস্তে সেটা বাড়তে থাকে এবং তাদের সবার শরীরে এক ধরনের বিচি উঠে যায় এবং সেই বিচিগুলা খুব চুলকাতো এবং কোনো ধরনের পুঁজ বা কোনো ধরনের ময়লা থাকতো না, কিন্তু সাদা সাদা পানি দেখা যেত। তো অদ্ভুত বিষয় হচ্ছে এই চুলকানি বা এই বিচিগুলা শুধুমাত্র রাতের বেলা হতো। সকাল হওয়ার সাথে সাথেই চুলকানিটা কমে যেত এবং বিচিগুলাও আস্তে আস্তে মিলিয়ে যেত। তো তাদের পরিবারের 2 সদস্য, তার বড় ভাই এবং তার বাবা, তারা কিন্তু বাড়ির বাইরে থাকতেন। তার বাবা কিন্তু চাকরির সুবাদে দূরে থাকতেন এবং তার বড় ভাই তিনি একটা মাদ্রাসায় পড়ালেখা করতেন, সেই সুবাদে তিনি মাদ্রাসায় থাকতেন। তো বাড়িতে থাকতেন রাহিব এবং ওনার আপু এবং ওনার ইমিডিয়েট এক ছোট ভাই এবং তার আম্মু। তো এই বাকি 4 জনদের মানে মোটামুটি প্রত্যেক রাতেই এই ধরনের সমস্যা শুরু হয়ে যেত এবং খুব ভয়ঙ্কর লেভেলে একটা রূপ নিত। এই চুলকানি কোনোভাবেই থামানো যেত না। সারা রাত এত বেশি চুলকাতো, তাদের অবস্থা আসলে খুব নাজেহাল। তো তার বড় ভাই এবং তার বাবা, ওনারা যেহেতু বাড়ির বাইরে থাকতেন তাদের কোনো সমস্যা হতো না, কিন্তু মাঝে মধ্যে যখন ওনারা বাসায় আসতেন তখন নাকি তাদেরও এই সমস্যা দেখা যেত। কিন্তু বিশেষ করে তার বড় ভাই, যিনি মাদ্রাসায় পড়তেন, ওনার কিন্তু সমস্যাটা আসলে একদমই হতো না। তো প্রথমের দিকে চুলকানিটা স্বাভাবিক একটা চুলকানি হিসেবে তারা নেয় এবং ঘরোয়াভাবে তারা চিকিৎসা নিতে থাকে। কিন্তু এটা যখন একটা সময় খুব মারাত্মক রূপ নেয়, তারা ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তারকে তারা যখন তাদের এই সমস্যার কথা বলেন, ডাক্তার তাদেরকে ঔষধ দেয়। কিন্তু আসলে ঔষধ কোনো কাজ হয় না। এভাবে দিন যেতে থাকে এবং একটা সময় তারা ডাক্তার বদলাতে থাকে। ডাক্তার বদলালে তাদের ঔষধ বদলাতে থাকে, তাও কোনো কাজ হয় না। এবং এই চুলকানি দিন দিন এত অসহ্য হয়ে যাচ্ছিল, কাউকে আসলে বলে বোঝানোর মতো না। একটা সময় নাকি তারা সারা রাত এই চুলকানির জ্বালায় বা এই চুলকানির অত্যাচারে সারা রাত পুরো পরিবার বসে কাঁদত। তো কি করবেন কি করবেন না, এটা নিয়ে আসলে তাদের অবস্থা খুব খারাপ। কারণ এই যে সমস্যা, এটা পাড়া প্রতিবেশীদের সাথেও কিন্তু আলাপ আলোচনা করার মতো বিষয় না। যেহেতু চুলকানির মতো একটা বিশেষ একটা রোগ, হয়তো পাড়া প্রতিবেশীদের সাথে বললে তারা মনে করবে হয়তো কোনো ছোঁয়াচে বা চর্মরোগ, যার কারণে তারাও হয়তো ভয় পেয়ে যাবে। যার কারণে ওরা কিন্তু বিষয়টা কাউকে বলতো না, নিজেদের মধ্যে রেখেছিল এবং খুব কষ্টের মধ্যে ছিল। এভাবে মাসখানেক কেটে যায়। এক রাতে যখন ওনার বড় ভাই মাদ্রাসা থেকে ব্যাক করেন এবং তিনি এসে যখন এই অবস্থা দেখেন, মানে বিষয়টা আসলে খুব বেশি সিরিয়াস লেভেলে চলে গিয়েছে, তখন তিনি বলেন যে একটা হুজুরের কাছে যেতে, যিনি নাকি মানুষের নখের মধ্যে দিয়েই দেখতে পারেন কাউকে কোনো ধরনের কালো জাদু বা কাউকে কোনো ধরনের তাবিজ করা হয়েছে কিনা, বান মারা হয়েছে কিনা, কারো উপর কোনো জাদু করা হয়েছে কিনা। তো এটার কথা যখন বলেন, রাহিবের আম্মু তিনি ইন্টারেস্টেড হন যাওয়ার জন্য, কিন্তু রাহিবের বাবা এই বিষয়টাতে খুব একটা পাত্তা দেননি।
কারণ তিনি বাড়িতে আসলে ওনার চুলকানিটা হতো, আবার যখন চলে যেত বাড়ি থেকে তখন নাকি অটোমেটিক্যালি চুলকানিটা ওনার চলে যেত। তো উনি ধরে নিয়েছিল সাধারণ হয়তো কোনো ধরনের চুলকানি, কারো কাছ থেকে এটা ছোঁয়াচের মতো লেগেছিল। তো তিনি মানা করেন হুজুরের কাছে যেতে, কিন্তু রাহিবের ভাইয়া আর আম্মু ওনারা যখন ওনার আব্বু চলে যান চাকরির কাজে আবারও, তখন ওনারা ওই হুজুরের কাছে যান। তো হুজুরের কাছে যান, কি হয়েছিল হুজুরের কাছে সেটা রাহিবরা জানতো না। যখন রাহিবের আম্মু আর ভাইয়া ফিরে আসে তখন ওরা খেয়াল করে আম্মু এবং ভাইয়া বাড়ির চারপাশে ঘুরে ঘুরে কি জানি খুঁজতেছে। তো ওরা জিজ্ঞেস করে কি খুঁজতেছে, কিন্তু তারা কিছুই বলে না, এবং এভাবে একটা সময় খুঁজতে খুঁজতে তারা বাড়িতে চলে আসে। যাই হোক, এভাবে কয়েকটা দিন চলে যায়, তাদের কিন্তু সমস্যার কোনো সমাধান এখনো হয়নি বা তখনও হয়নি। এভাবে আরো কয়েকটা দিন যাওয়ার পর হঠাৎ করে একদিন রাহিব সে দুপুরের যখন খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তার আম্মা তাকে বলে বাড়ির পেছনে যে নলকূপটা আছে ওই নলকূপ থেকে পানি নিয়ে আসার জন্য। তো রাহিব যখন পানি আনতে যায় সে নলকূপে পানির ছাপ দেওয়ার সাথে সাথে তার পাশেই ঘরের কোনায় একটা জায়গায় নজর যায়, সেখানে সে দেখে ৬-৭ ইঞ্চির মতো লম্বা একটা বিচ্ছু গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো সে তাড়াতাড়ি পানি না নিয়েই সেখানে দৌড়ে যায় এবং একটা ছোট খাটি দিয়ে গাছের টুকরা দিয়ে ওই বিচ্ছুটাকে আটকে ফেলে, মানে গর্তে ঢুকার আগে, এবং সে ওইটাকে সেখানেই মেরে ফেলে। তো সেটাকে মারার পর সে পানি নিয়ে বাসার মধ্যে চলে যায় দুপুরের খাবার দাবার করার জন্য। এই বিষয়ে সে কাউকে কোনো কিছু বলেনি, কারণ রাহিবের আম্মু নাকি আগে থেকে তাদেরকে অনেক বকাবকি করতো যদি বাইরে গিয়ে এরকম কোনো কিছুকে মারে বা কোনো কিছুর ক্ষতি করে। তো মূলত রাহিব এই বিচ্ছুটাকে মেরেছিল তার যে ছোট ভাই ছিল ইমিডিয়েট, তাকে দেখানোর জন্য যে আমি কত বড় একটা বিচ্ছু মেরেছি দেখ। তো খাওয়া দাওয়ার পরে তার ছোট ভাইকে যখন সে এই কথাটি খানে খানে বলে যে তোকে একটা জিনিস দেখাবো, কিন্তু তুই আম্মুকে বলতে পারবি না এবং বাড়ির অন্য কাউকে বলতে পারবি না, তখন তার ছোট ভাই রাজি হয় এবং তার ছোট ভাইকে যখন বাইরে নিয়ে এসে ওই যে বিচ্ছুটা মেরেছিল সেই বিচ্ছুটাকে দেখায়, তখন তার ছোট ভাই করে কি তাকে মুখের উপর বলে দেয় তুই তো এই বিচ্ছু মারলি, এটা তো ছোট বিচ্ছু, আমি এর চেয়েও আরো অনেক বড় বিচ্ছু আগে মেরেছিলাম। তো এটা যখন বলে বিষয়টা রাহিবের কাছে মানে অপমানজনক মনে হয়, যেহেতু সে হিরোগিরি দেখানোর জন্য বা তার ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কাছে বড় হওয়ার জন্য এটা করেছিল। তখন তার ছোট ভাই যেহেতু তাকে এভাবে বলে, তাদের মধ্যে আসলে এটা নিয়ে একটা বাড়াবাড়ি শুরু হয় এবং একটা সময় এদের মধ্যে ঝগড়া শুরু হয়। তো ঝগড়া যখন শুরু হয় তাদের চিৎকার চেঁচামেচিতে একটা সময় রাহিবের আম্মু চলে আসে এবং আম্মু এসে জিজ্ঞেস করে আসলে কি হয়েছে, তারা কি জন্য ঝগড়া করতেছে। তখন তার ছোট ভাই মূল কাহিনীটি বলে দেয় এবং মূল কাহিনীটি বলার পর রাহিবের আম্মু ওই বিচ্ছুটাকে দেখার সাথে সাথেই একটা প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে ওটাকে একটা জায়গায় পুঁতে দেয় এবং তাদের দুই ভাইকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। তো ঢুকে তাদের দুইজনকেই জিজ্ঞেস করে তোমরা ঠিক আছো কিনা, তোমাদের কোনো সমস্যা বা ক্ষতি হয়েছে কিনা ওই বিচ্ছুর দ্বারা। তখন তারা বলে হ্যাঁ আমরা ঠিক আছি। তাদেরকে তখন নিষেধ করা হয় বাড়ির বাইরে যেন বের না হয়। তো এরই মধ্যে রাহিবের আম্মু খবর পাঠায় তার ওই যে বড় ভাই ছিল মাদ্রাসায় পড়তো তাকে বাড়িতে আসার জন্য, এবং একদিন পর তার বড় ভাই বাসায় চলে আসে। তো বাড়িতে আসার পর আসলে মূলত একটা কাহিনী সবাই মিলে শুনতে পায়। সেটা ছিল ওই দিন যে হুজুরের কাছে গিয়েছিল রাহিবের আম্মু আর রাহিবের বড় ভাই, তখন সেই হুজুর নাকি তাদেরকে বলেছিল তাদের পুরো পরিবারকে শত্রুতার বশে বা শত্রুতার জেরে বিচ্ছু চালান বা একটা বিচ্ছু চালানের মধ্যে দিয়ে একটা কালো জাদু করা হয়, যাতে করে তাদের শরীরে চুলকানি হয় এবং এই চুলকানির কারণে তাদের শরীরে এক ধরনের
চর্মরোগের সৃষ্টি হয়ে বড় ধরনের একটা ক্ষতি হয়। তো বিচ্ছু চালানটার মূলত সিস্টেমটা হচ্ছে ওই বিচ্ছুকে মাধ্যম করে একটা কালো জাদু করা হয়, এবং ওই বিচ্ছু নাকি গর্ত থেকে বের হয়ে রাতের বেলা যখন বাড়ির চারপাশে ঘুরত তখন সবার শরীরে চুলকানির শুরু হয়ে যেত, এবং সকাল যখন হতো ওই বিচ্ছু যখন আবার গর্তের মধ্যে ঢুকে যেত তখন চুলকানি আবার স্টপ হয়ে যেত। তো যাই হোক, ওই বিচ্ছুটাকে খুঁজতেছিল সেদিন রাহিবের আম্মু আর রাহিবের ভাইয়া হুজুরের কাছ থেকে আসার পর। এবং যেহেতু বিচ্ছুকে আসলে খুঁজে পাওয়া খুব ইজি একটা কাজ না, কারণ এটা সবসময় গর্তের মধ্যে থাকে, পরবর্তীতে নাকি রাহিবের আম্মু প্রতিদিন ওই বিচ্ছুটাকে খুঁজত কিন্তু কোনোদিনও পায়নি। তো সৌভাগ্যবশত বলতে গেলে রাহিবের হাতে এই বিচ্ছুটার ধরা পড়ে যায়, এবং বিচ্ছুটার মৃত্যু দিয়ে তারা পুরো পরিবার এই কালো জাদুর হাত থেকে মুক্তি পায়। তো এইরকম স্টোরি কিন্তু আমি কখনো শুনিনি, সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে বিচ্ছু দিয়েও মানুষকে কালো জাদু করা যায়, বিচ্ছু দিয়েও মানুষকে ক্ষতি করা যায়। আমি আমার লাইফে এই ধরনের স্টোরি কখনো শুনিনি। এবং রাহিব বলেছেন এটা তার পরিবারের সাথে, তাদের সাথে, তারা নিজেরাই ভুক্তভোগী এই ঘটনাটির সাথে। 100% সত্যি একটা ঘটনা। তারা সবাই এখন সুস্থ আছেন আল্লাহ তাআলার রহমতে। আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং খুবই অন্যরকম লেগেছে।